রুহুল আমিন কেমন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি মুক্তা নাকি? জি, কেমন আছেন? এই তো ভালো আছি। ওই দিন নেট আমার ইয়ে করে নাই, মানে ঢুকতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা। রুহুল আমিন কি অবস্থা তোমার? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। লতিফ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইডিরা খবর হনছে। একটু অসুস্থ ছিলাম, এখন ভালো আছি। নোয়াখালীতে তো স্যার অনেক ওই যে কুয়াশা অনেক পড়তেছে তো, আর বাইরে ঠান্ডা প্রচুর। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শুধু নোয়াখালীতে না, সব জায়গায় হচ্ছে একটু বেশি ঠান্ডা পড়তেছে। ঠান্ডা পড়লেও আপনারা মোটামুটি একটু নিজেকে সচল রাখেন, পড়ালেখার মধ্যে দিয়ে থাকেন, কারণ হুট করে পরীক্ষা হয়ে গেলে আসলে ঝামেলায় পড়ে যাবেন। অয়ন কেমন আছো? আছি স্যার, আলহামদুলিল্লাহ। গ্রামে গেছিলাম তো স্যার, যে ও ঠান্ডা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমাদের গ্রামের বাড়ি কোন জায়গা যেন? আর দিনাজপুর। হ্যাঁ, দিনাজপুরে বাংলাদেশে সব থেকে বেশি প্রায় ঠান্ডা পড়ে, শীত পড়ে ওইখানে। ফারজানা লিমন কেমন আছেন? জি স্যার, এখন ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাদের ওইদিকে কি ঠান্ডা কি বেশি? হ্যাঁ, এই কয়দিন তো প্রচুর ঠান্ডা পড়ছিল টাঙ্গাইলে। মানে আমাদের তো ঘাটাইলে উপজেলাতে এখানে অনেক ঠান্ডা পড়ে। ও আচ্ছা আচ্ছা। এখন মানে কুয়াশা অনেক বেশি পড়ছে। এখন এই 2-3 দিন একটু রোদ দেখা যাচ্ছে। ও আচ্ছা। হ্যাঁ, এখন হালকা আস্তে আস্তে একটু হয়তো কমবে শীত। আর ডিসেম্বর জানুয়ারিতে একটু বেশি থাকে, বা জানুয়ারি লাস্টের দিক থেকে মোটামুটি আশা করি যে নর্মাল হয়ে যাবে। নরিন কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নরিন কি ঢাকাতেই থাকেন? না ভাই, আমি ব্রাহ্মণবাড়িয়াতে আছি। ও আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা আর 1 মিনিট অপেক্ষা করি, তারপরে ক্লাস শুরু করি। আপনাদের পরীক্ষা তো কালকে নিতে চেয়েছিলাম, তো পরীক্ষা কালকে নিব নাকি সোমবারে নিব? কালকে নিলেও সমস্যা নেই, সোমবারে নিলেও সমস্যা নেই, আপনার যেটা ভালো হয়। ভাইয়া সোমবারে নেই। সোমবারে নেন। সোমবারে নেই, কারণ হচ্ছে এখনো নোটিশ যেহেতু দিই নাই, সেহেতু হচ্ছে সোমবারে নেই, এটাই ভালো হবে। গত ক্লাসে কোন পর্যন্ত পড়িয়েছিলাম? 30 পর্যন্ত পড়াইছিলাম স্যার। কোন পর্যন্ত? 38 পর্যন্ত। হ্যাঁ, 38 পর্যন্ত। আমরা হচ্ছে আজকে 39 থেকে শুরু করব, 39 থেকে আমরা শেষ পর্যন্ত আজকে উম, শেষ করে দেব। দেখেন, আমি আপনাদের এখন যে যে প্রশ্ন এবং যে যে জায়গা থেকে যতটুকু পড়া লাগবে ততটুকু হচ্ছে আলোচনা করতেছি। আশা করি যে আপনারা, মানে যে যে প্রশ্ন আমি যে যে লাইনগুলো পড়াচ্ছি
এই লাইনগুলোই পড়বেন, এইগুলো পড়লে পরে এগুলোর মধ্যে থেকে আপনারা সব কমন পেয়ে যাবেন। এগুলোর মধ্যে থেকে সব কমন আসবে। এখন কথা হচ্ছে আপনারা কতটুকু মনে রাখতে পারবেন, কতটুকু মেমোরিতে নিতে পারতেছেন, এটা হচ্ছে বিষয়। দেখেন 39 ধারা 39 থেকে আমরা 41 পর্যন্ত পড়ব। প্রত্যেকটা এক একটা চ্যাপ্টার আছে, যেমন আপনার 31 থেকে 34, 35 থেকে 38, 39 থেকে 41। আপনারা যদি এভাবে ভাগ ভাগ করে পড়েন তাহলে হচ্ছে আপনাদের খুব দ্রুত হচ্ছে মনে থাকবে, বা আপনারা ইজিলি হচ্ছে মেমোরাইজ করতে পারবেন এবং আহ, সেগুলোকে ক্যাচ করতে পারবেন। আচ্ছা, আপনারা একটু 1 মিনিট হচ্ছে একটু অপেক্ষা করেন, আমি আসতেছি, জাস্ট 1 মিনিট, 1 মিনিট। মোরসালিন, ভালো আছেন? মোরসালিন, শুনতে পাচ্ছেন? মোরসালিন, শিলা আসছে আমাদের মাঝে। শিলা, ভালো আছেন? শিলা, ভালো আছেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? ফারজানা হক আপু আসছেন, ফারহানা হক আপু, আপনারা হচ্ছে আশা করি সবাই ভালো আছেন। আপনারা হচ্ছে খুব মনোযোগ সহকারে ক্লাস করেন, হ্যাঁ? আমরা গতদিন হচ্ছে 38 ধারা পর্যন্ত পড়েছিলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনে। আজকে হচ্ছে আমরা 39 ধারা থেকে শুরু করব, 39 থেকে শেষ পর্যন্ত আমরা শেষ করব। 39-এ বলতেছে ক্যান্সেলেশন মে বি অর্ডার্ড, মানে কোনো দলিল আপনার অনেক সময় বাতিল করার প্রয়োজন হয়। যে দলিলের কার্যকারিতা নাই, যে দলিলের হচ্ছে আপনার বর্তমানে যার কোনো শর্ত বা অন্যান্য কোনো বৈশিষ্ট্য আর অবশিষ্ট নাই, মানে যেমন দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি নাই, কিন্তু এই দলিলের কাগজটা হচ্ছে রয়ে গেছে, যেটা দ্বারা ভবিষ্যতে কি হইতে পারে, কোনো বিরোধ দেখা দিতে পারে বা আইনগত কোনো সমস্যার সম্মুখীন হইতে পারে কোনো পক্ষ। যদি কোনো ব্যক্তি এরকমের কোনো আশঙ্কা করে থাকে যে এই দলিলগুলো দ্বারা সেই ব্যক্তি হচ্ছে আপনার কি হইতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারে, তখন এই দলিল বাতিল করার জন্য কি করতে পারে, আবেদন করতে পারে বা মামলা করতে পারবে। তাহলে এখানে হচ্ছে আপনার দুইটা ক্ষেত্র আছে, যে দুইটা ক্ষেত্রে হচ্ছে আপনার আদালত কি করবেন, এই দলিলগুলো হচ্ছে বাতিল করবেন বা দলিল বাতিল করতে পারেন। তাহলে 1 নম্বরটা হচ্ছে দলিলটা যদি বাতিল হয় বা বাতিলযোগ্য হয় এবং যদি বাদীর যুক্তিসঙ্গত কারণ থাকে যে
এরূপ দলিল যদি আপনার অনিষ্পন্ন অবস্থায়, মানে পরিপূর্ণভাবে ডিসপিউট না হয়ে যদি আপনার আনডিসপিউট হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে হচ্ছে আপনার কি হইতে পারে, কোনো সমস্যার সম্মুখীন হইতে পারে। যে ব্যক্তি এরকমের সমস্যার সম্মুখীন হইতে পারে, সেই ব্যক্তি হচ্ছে কি করতে পারে, বাতিলের জন্য আপনার মামলা দায়ের করতে পারে। কি মামলা করবেন? দলিল বাতিলের মামলা করবেন। দলিল বাতিলের মামলা করবেন। দেখেন এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, যে দুইটা ক্ষেত্র আছে। একটা হচ্ছে আপনার দলিলটা যদি বাতিল হয় বা বাতিলযোগ্য হয়, আর এই দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কোনো গুরুতর ক্ষতির সম্মুখীন কেউ হইতে পারে। যদি এরকমের হয়, তাহলে হচ্ছে সেই দলিল বাতিল করার জন্য মামলা দায়ের করতে পারে। তাহলে আমরা কয়টা ক্ষেত্র পাইলাম? মোট দুইটা ক্ষেত্র পেয়েছি। দুইটা ক্ষেত্র পেয়েছি। এখন কথা হচ্ছে, এই দলিল বাতিল করতে পারবে কে? যে ব্যক্তির এই ধরনের ক্ষতির আশঙ্কা থাকে, সেই ব্যক্তি হচ্ছে আপনার দলিল বাতিল করতে পারবে। সেই ব্যক্তি দলিল বাতিল করতে পারবে। এখন এখানে আপনার দলিলটা বাতিল করতে পারে আদালত, বাতিল হিসাবে ঘোষণা করতে পারে, বাতিল হিসাবে ঘোষণা করতে পারে। দলিলটিকে আপনার অপরের নিকট অর্পণের জন্য আদেশ দিতে পারে, দলিলটিকে আপনার পরিপূর্ণভাবে বাতিল করতে পারে। এখন এখানে আমরা দেখলাম যে দলিল বাতিলের আবেদন করতে পারেন কে? যে ব্যক্তির ক্ষতির আশঙ্কা আছে, সেই ব্যক্তি হচ্ছে আপনার মামলা দায়ের করতে পারবে। আর এই আদেশ প্রদান করা আদালতের জন্য আপনার বিবেচনামূলক ক্ষমতা। এখানে আদালত হচ্ছে আপনার ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করবেন। এখন দেখেন, এই দলিল বাতিলের মামলার কোর্ট ফি হচ্ছে আপনার আনুপাতিক হারে প্রদান করতে হবে, তাহলে অ্যাড ভ্যালোরেম। আর দলিল বাতিলের মামলা দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমরা এমসিকিউ পেয়ে গেলাম। কোর্ট ফি হচ্ছে আপনার অ্যাড ভ্যালোরেম, আদালতের হচ্ছে বিবেচনামূলক ক্ষমতা, আর বাতিলের মামলা দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। তামাদি আইনের অনুচ্ছেদ কত? 91। এখন আমরা যে দুইটা গ্রাউন্ডস পাইলাম, এই দুইটা গ্রাউন্ডসের মধ্যে 35 ধারার সাথে একটু কনফ্লিক্ট আছে। এই 35 ধারাতে বলা আছে হচ্ছে আপনার বাতিলযোগ্য, আর 39 ধারাতে বলা আছে হচ্ছে বাতিল বা বাতিলযোগ্য। বাতিল বা বাতিলযোগ্য। যখন দেখবেন যে আপনাদের পরীক্ষার এমসিকিউ এর অপশনে দেওয়া আছে বাতিল বা বাতিলযোগ্য, তখন সেটা হবে হচ্ছে আপনার 39 ধারা। আর যেখানে আপনার দেখবেন যে শুধুমাত্র বাতিলযোগ্য দেওয়া আছে, সেক্ষেত্রে হবে হচ্ছে 35। সুতরাং এই দুইটা ধারার আপনার এই কনফ্লিকশনটা একটু ভালো করে পড়বেন। আর আমি কিন্তু এই আপনাদের আগেও বলেছি যে 31 ধারা, 35 ধারা আর হচ্ছে 39 ধারা, এই তিনটা ধারা হচ্ছে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করার পরে তারপরে দেখবেন 31 ধারাতে বলা আছে 3টা গ্রাউন্ডস, 35 ধারাতে দেওয়া আছে 3টা গ্রাউন্ডস, আর 39 ধারাতে দেওয়া আছে 2টা গ্রাউন্ডস। এই আপনার গ্রাউন্ডসগুলো আপনারা সেপারেট করবেন, একটার সাথে আরেকটা যেন গুলায় না যায়। এই 3টা ধারার গ্রাউন্ডস এবং অন্যান্য যে আপনার অবজেক্টিভ যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো হচ্ছে আপনার রিটেনের জন্য প্রয়োজন এবং হচ্ছে পিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে গ্রাউন্ডসগুলো দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের রিটেনের জন্য প্রয়োজন। এবং এর সাথে আনুষঙ্গিক যে ধারাগুলো আছে, ওই ধারাগুলো থেকেও 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন পরীক্ষাতে চলে আসে রিটেনে। সুতরাং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন, এই যে দলিলটা বাতিল করা হচ্ছে, ওই দলিল যদি রেজিস্ট্রিকৃত হয়, দলিল যদি রেজিস্ট্রিকৃত হয়, তাহলে যেই সাব রেজিস্ট্রি অফিসে আপনার এই দলিলটা বাতিল করা হয়েছে, ওই সাব রেজিস্ট্রি অফিসে আপনার এই দলিল বাতিলের একটা আদেশের কপি হচ্ছে পাঠিয়ে দিতে হবে। শুধুমাত্র তখনই যখন হচ্ছে আপনার এই দলিলটা হচ্ছে রেজিস্ট্রিকৃত। তার দলিল রেজিস্ট্রি হয় কোন আইন অনুযায়ী?
দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী। তাহলে আমরা এই 39 ধারা থেকে আমরা কি কি পাইলাম? যে দুইটা গ্রাউন্ডস পাইলাম। কে হচ্ছে মামলা দায়ের করতে পারবে? যে কোনো ব্যক্তি পারবেন, যার হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরেম বা আনুপাতিক হারে। মামলা দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। আর এই দলিল বাতিলের আদেশ প্রদান করা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এ হচ্ছে আপনাদের এইখান থেকে এমসিকিউ আসার মতো প্রশ্ন। এর বাইরে আশা করি আর কোনো এমসিকিউ আসবে না। এখন এই 39 ধারা থেকে আপনারা একটা বা দুইটা উদাহরণ হয়তো দেওয়া আছে। এই উদাহরণগুলো, এই দুইটা উদাহরণ হচ্ছে আপনারা জাস্ট একবার দুইবার একটু পড়বেন। দুইটা উদাহরণ দেওয়া আছে, ওর মধ্যে হচ্ছে আপনারা শুধুমাত্র ক উদাহরণটা হচ্ছে আপনারা একটু পড়বেন। উপধারা ক এর একটা উদাহরণ আছে, ওই উদাহরণটা হচ্ছে আপনারা 3 স্টার দিয়ে ওই উদাহরণটা শুধুমাত্র পড়বেন, আর কোনো উদাহরণ পড়ার দরকার নাই। এখন 40 ধারাতে আছে যে দলিল আংশিকভাবে বাতিল করা যেতে পারে। এখন এখানে বলা হচ্ছে যে ধরেন যে একটা দলিলের কিছু অংশ হচ্ছে আপনার বাতিল করার জন্য মামলা দায়ের করা যাবে কিনা বা আবেদন করা যাবে কিনা। হ্যাঁ, একটা দলিলের কিছু অংশ বা আংশিক অংশ হচ্ছে বাতিল করার জন্য মামলা দায়ের করা যাবে। এটা বলা হচ্ছে আপনার 40 ধারাতে। এখান থেকে শুধুমাত্র টাইটেলটা পড়বেন, আর যে এই আংশিক অংশ হচ্ছে বাতিল করা যাবে এইটুকু শুধু পড়বেন, আর কোনো কিছু দরকার নাই। 41 ধারাতে চলে যাবেন। এখানে বলতেছে যে পক্ষের দলিল বিলুপ্ত করা হয়েছে সেই পক্ষের ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা। এই 41 ধারার সাথে আপনার 38 ধারাটা হচ্ছে আপনারা কি করবেন? এক জায়গা করে পড়বেন, কারণ দুইটা ধারা হচ্ছে একই কনসেপ্টে। একটা হচ্ছে আপনার দলিল রদ বাতিল, আর একটা হচ্ছে আপনার দলিল হচ্ছে বাতিল বা খারিজ। ঠিক আছে, এই দুইটা ক্ষেত্রে কিন্তু আপনার 41 ধারা হচ্ছে একদম সেম একই ক্রাইটেরিয়াতে হচ্ছে আপনার ব্যাখ্যা করা আছে, এবং মূল বেসিকটা হচ্ছে একই। তাহলে যেখানে যেখানে আপনারা সামঞ্জস্যতা পাবেন সেই ধারাগুলো আপনারা কি করবেন? একসাথে যুক্ত করবেন, যুক্ত করে একসাথে পড়বেন। তাহলে যে পক্ষ আপনার দলিল যে পক্ষের দলিল হচ্ছে বিলুপ্ত করা হয়েছে সে পক্ষের ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা। মানে আপনার যদি এই দলিল বাতিল করার পরে যদি কোনো পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে হচ্ছে আপনার সেই পক্ষ ক্ষতিপূরণের জন্য বা তাকে ক্ষতিপূরণ আদালত প্রদান করতে পারে। এই প্রদান করাটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এখন আমরা চলে যাব সুনির্দিষ্ট প্রতিকার আইনের হচ্ছে 42 ধারা। এই 42 ধারা থেকে অসংখ্য প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসছে, ভবিষ্যতেও আসবে, লিখিততে এবং পিলিতে উভয় পরীক্ষাতে। আর ভাইভাতে আপনার এইখান থেকে প্রশ্ন বেশিরভাগ সময় ধরে থাকে। সুতরাং এই 42 ধারা হচ্ছে আপনার এত বেশি গুরুত্বপূর্ণ যে এইখান থেকে আপনারা সবসময় আশঙ্কা করতে পারেন বা মনে করতে পারেন যে এখান থেকে একটা প্রশ্ন আপনারা পরীক্ষাতে কমন পাবেন এই 42 ধারা থেকে, হয় পিলিতে না হয় লিখিততে। যদি আপনার প্রিভিয়াস ইয়ারে যদি 42 ধারা থেকে পরীক্ষাতে প্রশ্ন চলে আসে লিখিততে, তাহলে ধরেন পরের বছর আসলো না। কিন্তু যদি না আসে তাহলে পরের বছর কিন্তু অবশ্যই এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে বলে আশা করা যায়। আর এমসিকিউতে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসবে বলে আশা করা যায়। সুতরাং এই 42 ধারার গুরুত্ব অনেক বেশি, 42 ধারার গুরুত্ব অনেক বেশি। সুতরাং এই ধারা পড়তে হলে আপনাদের খুঁটিনাটি A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়তে হবে। দেখেন, ঘোষণামূলক মোকদ্দমা বা ঘোষণামূলক ডিগ্রি, ডিক্লারেটরি স্যুট অর ডিক্লারেটরি ডিগ্রি। দেখেন, ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বুঝেন? কোনো ব্যক্তি কোনো চাকরির হকদার, বা করিম হচ্ছে রহিমের সন্তান, শিলা হচ্ছে অমুকের স্ত্রী, অমুক কন্যা হচ্ছে আপনার এর পিতামাতা হচ্ছে এই যে ঘোষণাগুলো এবং অন্যান্য যে ঘোষণা আছে, এই যে মালিক আপনার হচ্ছে রহিম, এই ধরনের ঘোষণা, এই যে ঘোষণাগুলো দেওয়া হয় আপনার এই 42 ধারা অনুযায়ী। দেখেন, এখানে আপনার দুইটা ক্ষেত্র বলা আছে যে আপনার যে ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো ব্যক্তির যদি আইনগত কোনো পরিচয় থাকে এবং
সম্পত্তিতে যদি শর্তের অধিকারী হয়, তাহলে বাদীর হচ্ছে আইনগত পরিচয় আর হচ্ছে সম্পত্তিতে শর্ত। এই যে আপনার দুইটা ক্ষেত্রে হচ্ছে কি হইতে পারে, আদালত হচ্ছে ঘোষণা দিতে পারে। এই ঘোষণা দেওয়া হচ্ছে আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা, আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। এখন তাহলে আদালত হচ্ছে কয়টা ক্ষেত্রে ঘোষণা দিতে পারেন? একটা হচ্ছে আপনার ব্যক্তিগত পরিচয়ের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে বা বাদীর পরিচয় আইনগত পরিচয়ের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সম্পত্তির শর্তের অধিকারে। এখানে হচ্ছে এই দুইটা পয়েন্টের হচ্ছে আপনারা ইংরেজিটা অবশ্যই পড়বেন। এখানে হচ্ছে আপনার ইংরেজিটা দেওয়া আছে, ইংরেজিটা হচ্ছে দেখেন, any person entitled to any characters or to any right to property, to any property। সুতরাং কোনো ক্যারেক্টরের হচ্ছে আপনার অধিকার, আরেকটা হচ্ছে প্রপার্টির অধিকার। একটা হচ্ছে সম্পত্তির, আরেকটা হচ্ছে আইনগত পরিচয়ের, আইনগত পরিচয়ের। তাহলে এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আদালত হচ্ছে কি করতে পারে, ঘোষণা দিতে পারে। তাহলে একটা হচ্ছে এনি ক্যারেক্টর, আরেকটা হচ্ছে এনি প্রপার্টি। তাহলে এই দুইটা ক্ষেত্র যখন আপনারা ইংরেজি শো পড়বেন, আর এটা হচ্ছে আদালতের ঘোষণা দেওয়া হচ্ছে আপনার বিবেচনামূলক ক্ষমতা। আর এর সাথে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে কনসিকুয়েন্টাল রিলিফ। কনসিকুয়েন্টাল রিলিফ, আনুষঙ্গিক প্রতিকার। যদি কোনো ব্যক্তি এই ঘোষণার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার পাওয়ার হকদার হয়, সেই ব্যক্তি যদি আপনার আনুষঙ্গিক প্রতিকার না চায়, পরবর্তীতে আনুষঙ্গিক প্রতিকার চেয়ে আর কি করতে পারবে না, মামলা করতে পারবে না। এটা তো আছে। এর পাশাপাশি যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার হকদার হয় কিন্তু যদি না চায়, তাহলে আদালত কিন্তু ডিগ্রি প্রদান করবেন না। ডিগ্রি প্রদান না করে যে ব্যক্তি মামলা করেছে সেই ব্যক্তিকে 21 দিনের একটা সময় দিবেন ওই আপনার আর্জিটা সংশোধনের জন্য। আর্জিটা সংশোধনের ক্ষেত্রে সময় দিয়ে হচ্ছে আপনার কি করবেন, যে ওই আর্জিতে এই কনসিকুয়েন্টাল রিলিফস হচ্ছে আপনার যুক্ত করার জন্য। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেন যে কনসিকুয়েন্টাল রিলিফটা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন একজন ব্যক্তি হচ্ছে একটা সম্পত্তির হচ্ছে মালিক, যখন ওই ব্যক্তি হচ্ছে ওই সম্পত্তির মালিক কিন্তু ওই সম্পত্তির দখলেও সে নাই, কিন্তু সেই ব্যক্তি শুধুমাত্র হচ্ছে আপনার এই মালিকানার জন্য মামলা দায়ের করেছে, দখল উদ্ধারের জন্য মামলা করে নাই। যখন দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করে নাই, তখন আদালত কি করবেন, ওই ব্যক্তির ডিগ্রি প্রদান করবেন না বা কোনো ঘোষণা প্রদান করবেন না, না করে 21 দিনের একটা সময় দিবেন ওই আর্জিটা সংশোধন করে আপনার এই কনসিকুয়েন্টাল রিলিফস বা আনুষঙ্গিক প্রতিকার হচ্ছে যুক্ত করার জন্য, আনুষঙ্গিক প্রতিকার যুক্ত করার জন্য। এখন কথা হচ্ছে যে যখন আদালত হচ্ছে আপনার এই শুধুমাত্র ঘোষণা প্রদান করবেন, তখন ডিগ্রি জারির প্রয়োজন নাই। যেমন ধরেন একজন ব্যক্তি শুধুমাত্র হচ্ছে আপনার মালিকানার জন্য মামলা দায়ের করেছে, যখন শুধুমাত্র মালিকানার জন্য মামলা দায়ের করবে তখন হচ্ছে আপনার এই জারি করার প্রয়োজন নাই। জারি করার প্রয়োজন নাই কেন? কারণ সে তো দখল চাচ্ছে না। যদি দখল না চায় তখন আদালতের আদেশ এক্সিকিউট করার জন্য আপনার জারি প্রয়োজন হয় না। তাহলে যখন হচ্ছে আপনার আনুষঙ্গিক প্রতিকার থাকবে তখন হচ্ছে আপনার কি করা যাবে, জারির জন্য আপনার কি করা যাবে, জারি মামলা করা যাবে। কিন্তু যদি আনুষঙ্গিক প্রতিকার না থাকে ঘোষণার সাথে, তাহলে জারির দরকার নাই, ডিগ্রি জারির প্রয়োজন নাই। এখানে আপনার অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি প্রদান করতে হবে। আমি আগেও বলেছি যে আপনার শুধুমাত্র এই ধারাতে একটা জায়গায় হচ্ছে হাফ অফ অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি আছে, আর বাকি যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি প্রদান করতে হবে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে। সুতরাং আপনাদের অন্যান্য ধারাতে সেপারেট করে আর পড়ার প্রয়োজন নাই। এখানে এই হচ্ছে আপনার এই শুধুমাত্র এই 9 ধারাতে, আর 42 ধারার আরেকটা পার্টে বলা আছে যে শুধুমাত্র যদি ঘোষণার ডিগ্রি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার 300 টাকা কোর্ট ফি প্রদান করতে হবে। আর যদি আনুষঙ্গিক প্রতিকার থাকে
তাহলে হচ্ছে আপনার অ্যাড ভ্যালোরেম কোড ফি প্রদান করতে হবে। তাহলে এই 9 ধারা আর হচ্ছে 42 ধারার আপনার শুধুমাত্র ঘোষণা, এই দুটা ক্ষেত্র হচ্ছে আপনার এক্সেপশন আছে, আর বাকি যে ক্ষেত্রগুলো আছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের সকল ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাড ভ্যালোরেম কোড ফি প্রদান করতে হবে। এবং আপনার এই একটা অথবা দুইটা ধারাতে আপনার দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার আদালতের মান্য করতে বাধ্য থাকে, আর বাকি যে ধারাগুলো আছে সবগুলোই হচ্ছে আপনার কি করতে হবে, এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। সুতরাং যদি এইভাবে টেকনিক্যালি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনাদের পড়া কিন্তু অনেক সংক্ষেপ হয়ে যায়, আপনাদের অনেক বেশি হচ্ছে এইভাবে ভেঙে ভেঙে পড়া লাগবে না, বা মুখস্থ করতে সহজ হবে, উত্তর করতে ইজি হবে। তারপরে দেখেন, শুধুমাত্র ঘোষণার ডিগ্রির জন্য মোকদ্দমা দায়ের করতে হচ্ছে আপনার 6 বছরের মধ্যে। শুধুমাত্র ঘোষণার জন্য মামলা দায়ের করতে হয় 6 বছরের মধ্যে। আর আনুষঙ্গিক প্রতিকার সহ হচ্ছে মামলা দায়ের করতে হয় আপনার একটু হোল্ড করে রাখেন। তিন বছরের মধ্যে। তাহলে আনুষঙ্গিক প্রতিকার সহ হচ্ছে আপনার 3 বছরের মধ্যে, আর আনুষঙ্গিক প্রতিকার ছাড়া হচ্ছে আপনার 6 বছরের মধ্যে। আর হচ্ছে আপনার আনুষঙ্গিক প্রতিকারে হচ্ছে আপনার শুধুমাত্র আনুষঙ্গিক প্রতিকার যেখানে থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাড ভ্যালোরেম কোড ফি প্রদান করতে হবে। শুধুমাত্র আনুষঙ্গিক প্রতিকার সহ যদি আপনার মামলা দায়ের করতে হয় ঘোষণা, তাহলে অ্যাড ভ্যালোরেম। আর যদি শুধুমাত্র ঘোষণার জন্য মামলা দায়ের করেন তাহলে হচ্ছে আপনার 300 টাকার কোড ফি প্রদান করতে হবে। এখন এই ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আপনার বাদীর কিন্তু কোনো নতুন কোনো অধিকার সৃষ্টি করে না, বাদীর বিদ্যমান অধিকারকে হচ্ছে আপনার কি করে ঘোষণা করে। আমরা জানি যে এই শর্তের মামলার ক্ষেত্রে কিন্তু আপনার এই দখল আর শর্ত যদি একসাথে যদি কেউ পেতে চায় তাহলে থেকে 8 ধারা এবং 42 ধারা একসাথে মামলা দায়ের করতে হবে। আর যদি শুধু শর্ত হয় তাহলে 8 ধারাতে, আর যদি শুধু দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করতে হয় তাহলে 9 ধারাতে মামলা দায়ের করতে হবে। তাহলে এখানে আপনারা এই 42 ধারা অনুযায়ী আপনারা যে যে পয়েন্টগুলো আপনারা পাইলেন, একটা হচ্ছে আপনার এই ডিক্লারেটরি স্যুট, এটা হচ্ছে ডিক্লারি স্যুটের হচ্ছে আপনার টাইটেলটা ভালো করে মনে রাখবেন যে ঘোষণামূলক মামলার কথা কত ধারাতে বলা আছে, আর কয়টা ক্ষেত্রে হচ্ছে ঘোষণা দিতে পারে। 2টা ক্ষেত্রে, একটা হচ্ছে এনি লিগাল ক্রেক্টর, আর একটা হচ্ছে এনি প্রপার্টি, এই সম্পত্তির শর্তের অধিকার, আর হচ্ছে আপনার কোনো ব্যক্তির আইনগত পরিচয়ের জন্য। এখন এখানে হচ্ছে আপনার মামলা দায়ের করতে হবে শুধুমাত্র ঘোষণার জন্য 6 বছরের মধ্যে, আনুষঙ্গিক প্রতিকার সহ হচ্ছে আপনার 3 বছরের মধ্যে, কোর্ট ফি হচ্ছে শুধু ঘোষণার 300 টাকা, আর আনুষঙ্গিক প্রতিকার সহ হচ্ছে আপনার অ্যাড ভ্যালোরেম। আর আদালতের এটা হচ্ছে বিবেচনামূলক ক্ষমতা, কনসিকুয়েন্ট রিলিফ হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার। এই আনুষঙ্গিক প্রতিকার যদি আপনাদের যদি পাওয়ার হকদার থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনাদের আনুষঙ্গিক প্রতিকার আপনারা চাইতে হবে। আর যদি আপনারা আনুষঙ্গিক প্রতিকার না চান তাহলে আদালত হচ্ছে আপনাদের পক্ষে ডিগ্রি প্রদান করবে না। এখন এই যে আপনার 42 ধারাতে আপনারা যেগুলো পাইলেন, আর আরেকটা কথা আমি যুক্ত করি, যদি আনুষঙ্গিক প্রতিকার না চান তখন কিন্তু ডিগ্রি প্রদান না করে আদালতের জন্য বাধ্যতামূলক, একটা আদালতের মান্য করা বাধ্যতামূলক। তার মানে হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার অবশ্যই চাইতে হবে। যদি না চান তারপর হচ্ছে আপনার 21 দিনের একটা সময় দিবে সংশোধনের জন্য, যদি আপনারা যদি সেটা সংশোধন না করেন তারপরে কিন্তু আপনাদের মামলাটা কিন্তু খারিজ করে দিবে। এখন এই ঘোষণার ফলাফলের কথা বলা আছে হচ্ছে আপনার 43 ধারাতে। এখানে আপনার
কতগুলো ক্ষেত্র আছে, যে ক্ষেত্রে হচ্ছে আপনার এই ঘোষণা যাদের উপর বাধ্যকর হবে এবং যাদের উপর বাধ্যকর হবে না। মামলার পক্ষে এবং তাদের তাদের মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তির উপর এই হচ্ছে আপনার এই ঘোষণা বাধ্যকর হবে। যেখানে পক্ষসমূহের কোনো একটি পক্ষ হচ্ছে জিম্মাদার, তেমন ব্যক্তিদের উপর এবং ঘোষণামূলক মামলার সিদ্ধান্ত অবশ্যই পালনীয় হবে। তৃতীয় কোনো পক্ষের উপর আপনার এই ঘোষণা বাধ্যকর হবে না। তৃতীয় কোনো পক্ষের উপর এই ঘোষণা বাধ্যকর হবে না। এটা হচ্ছে আপনার 42 আর হচ্ছে 43 ধারা। তাহলে 42 ধারাটা হচ্ছে আপনারা অধিক গুরুত্ব সহকারে প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আপনারা খুবই মনোযোগ সহকারে পড়বেন। কিন্তু আমি যেগুলো মেনশন করলাম এর বাইরে হচ্ছে আপনাদের আর পড়া লাগবে না। আর 44 ধারাতে বলা আছে আপনার রিসিভার নিয়োগের কথা। আপনারা জানেন যে রিসিভার টোটালটা হচ্ছে কন্ট্রোল হয় সিপিসি অনুযায়ী দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধি কত আদেশে রিসিভার নিয়োগ বা রিসিভার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, কেউ বলতে পারবেন? ভাইয়া 40। হ্যাঁ, আদেশ হচ্ছে 40-এ বলা আছে। সুতরাং এটা হচ্ছে আপনার রিসিভার নিয়ন্ত্রিত হওয়া হচ্ছে আপনার সিপিসি অনুযায়ী। আর 44 ধারাতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারাতে বলা আছে। এইটুকুই শুধু মনে রাখবেন, আর কোনো কিছু মনে রাখার প্রয়োজন নাই। আপনারা হচ্ছে এই সেশনটা এখনই শেষ করব। শেষ করার পরে হচ্ছে আমি আবার লিঙ্ক দেবো, লিঙ্ক দিলে আপনারা চলে আসবেন। তারপরে হচ্ছে এই 52 থেকে আপনারা 57 ধারা পর্যন্ত আমরা শেষ করে আজকে ক্লাস শেষ করব। আর পরবর্তী হচ্ছে আপনাদের পরীক্ষা নিব সোমবারে। হ্যাঁ ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি আবার, হয়তো 2 থেকে 3 মিনিট পরে লিঙ্ক দিব। আপনারা যতজন আছেন সবাই যুক্ত হবেন।